বাংলা সেরা সাহিত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাই। নমস্কার, আমি মিতা। আজ আমি আপনাদের শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, মেঘদূত। জ্যৈষ্ঠ মাসের অপরাহ্নে ব্রতীর মাঠ ভাঙিয়া গ্রামের দিকে চলিয়াছিল। সূর্য প্রায় অস্তন্মুখ হইয়াছে বটে, কিন্তু তাহার চোখের রক্তরাঙা ক্রোধ এখনো নিভিয়া যায় নাই। রৌদ্রে পোড়া চারণভূমি, ঘাস যে দু চার গাছে ছিল জ্বলিয়া খড় হইয়া গিয়াছে। মাঠে জনপ্রাণী নাই। সম্মুখে প্রায় মাইল কানেক দূরে গ্রামের খুঁড়ো ঘরগুলি দিগন্তরেখাকে একটু অসমতল করিয়া দিয়াছে। তাহারই কাছাকাছি একটা নিঃসঙ্গ তাল গাছ শূন্যে গলা উঁচু করিয়া যেন দূরের কোনো দৃশ্য দেখিবার চেষ্টা করিতেছে। অবসন্ন মূর্ছাহত দিগন্তের ওপারে শীতলতার কোনো আশ্বাস আছে কিনা তাহারই সন্ধান করিতেছে। ওই তাল গাছটা ব্রতিনের বাড়ির কাছেই। তপতির কথা ব্রতিনের মনে হইল। তপতি হয়তো জানালায় দাঁড়াইয়া তাহার পথ চাহিয়া আছে। ব্রতিন আরো জোরে পা চালাইল। একে তো ঘরমুখো বাঙালি, তার উপর ক্যাম্বিসের জুতোর তলা ভেদ করিয়া মাটির উত্তাপ তাহার পায়ের চেটো পুড়াইয়া দিতেছে। সমস্ত দিনের অগ্নিক্ষারণ মাটির কটাহে সঞ্চিত হইয়া টকবক করিয়া ফুটিতেছে। ব্রতিন ভদ্র সন্তান। শহরের আবহাওয়ায় লেখাপড়া শিখিয়া সে মানুষ হইয়াছিল। জীবনে বেশি উচ্চাসা তাহার ছিল না। গতানুগতিকভাবে চাকরি বাকরি করিয়া সংসার পাতিয়া সুখে স্বচ্ছন্দ জীবন কাটাইয়া দিবে, এইরূপ একটা ভাষা অভিপ্রায় তাহার মনে ছিল। কিন্তু সহসা একদিন ভাব বন্যার দুর্নিবার টানে তাহার ঘাটে বাঁধা খেয়াতরি ভাসিয়া গিয়াছিল। তারপর বহু আঘাটা ঘুরিয়া অবশেষে তাহার দীর্ঘ তরি এক যুগাবতার মহাপুরুষের আশ্রম বন্দরে গিয়া ভিড়িয়াছিল। আশ্রমে মহাপুরুষের সান্নিধ্যে থাকিয়া ব্রতিন শান্তি পাইয়াছিল। জীবনের একটি সুনির্দিষ্ট পন্থা দেখিতে পাইয়াছিল। মনুষ্যত্বের নিঃসংশয় মূল্য কোথায় তাহা অনুভব করিয়াছিল। ক্রমে আশ্রমের নিঃস্বার্থ ফললিপ্সাহীন কর্মের মধ্যে সে ডুবিয়া গিয়াছিল। এই আশ্রমে তপতির সহিত তাহার পরিচয় হয়। তপতিও ব্রতিনের মতো নোঙর ছেঁড়া নৌকা। দুজনের দুজনকে ভালো লাগিয়াছিল। আশ্রমের বহু যুবক যুবতীর মধ্যে ইহারা পরস্পরকে বিশেষভাবে কাছে টানিয়া লইয়াছিল। এই প্রীতির মধ্যে জৈব আকর্ষণ কতখানি ছিল বলা যায় না, তাহারা সজ্ঞানে কিছুই অনুভব করে নাই। কিন্তু মহাপুরুষ তাহাদের মনের অবস্থা অনুভবে বুঝিয়াছিলেন। একদিন তাহাদের নিভৃতে ডাকিয়া স্মিত মুখে বলিলেন, তোমাদের মনের কথা আমি জানি, বিয়ে করবে? দুজনে গুরুর সম্মুখে পাশাপাশি বসিয়াছিল। তাহার কথা শুনিয়া চমকিয়া উঠিল। পুলকিত চিত্তে ভাবিল, গুরু কি অন্তর্যামী? তাহাদের অন্তরের গুরুতম আকাঙ্ক্ষা তিনি জানিলেন কি করিয়া? তাহাদের মুখের ভাব দেখিয়া গুরু আবার হাসিলেন, বলিলেন, বেশ, তোমাদের আমি বিয়ে দেব, কিন্তু একটি শর্ত আছে। যতদিন ভারতবর্ষ স্বাধীন না হয় ততদিন ব্রহ্মচর্য পালন করবে। শর্তের কথা শুনিয়া দুজনেই লজ্জা পাইয়াছিল, একটু কৌতুক অনুভব করিয়াছিল। মাছকে যদি বলা হয়, তুমি সারা জীবন জলে বাস করিবে, তাহা হইলে সে কি দুঃখিত হয়? ব্রতিন ও তপতি এতাবৎ অনায়াসে অবহেলা ভরে ব্রহ্মচর্য পালন করিয়াছে। কখনো গুরুতর চিত্ত চাঞ্চল্য ঘটে নাই। তবে যে আজ তাহারা পরস্পরকে কামনা করিয়াছে, সে তো মনের প্রতি মনের আকর্ষণ, সান্নিধ্যের বাসনা, আত্মসমর্পণের আনন্দ।
তাহারা পরস্পরের হইতে চায়, ইহার বেশি আর কিছু নয়। নত মুখে ঘাড় নাড়িয়া তাহারা গুরুর শর্ত সর্বান্তঃকরণে স্বীকার করিয়া লইয়াছিল। অতঃপর মহাপুরুষ স্বয়ং তাহাদের বিবাহ দিয়াছিলেন। বিবাহের কিছুদিন পরে মহাপুরুষ বলিয়াছিলেন, এখানকার কাজ তোমাদের শেষ হয়েছে, এখন গ্রামে গিয়ে বাস করো, তোমাদের আদর্শে গ্রামবাসীকে গড়ে তোলো। ব্রতিনেরা 3 পুরুষ আগে জমিদার ছিল, এখনো গ্রামে তাহাদের ভাঙা ভদ্রাসন ও কয়েক বিঘা জমি পড়িয়াছিল। ব্রতিন তপতিকে লইয়া ভাঙা ভদ্রাসনে গিয়া উঠিল। তদবধি গত কয়েক মাস ধরিয়া এই গ্রামে তাহাদের জীবনযাত্রা শান্ত ধারায় বহিয়া চলিয়াছে। ব্রতিন জমি জমা দেখে, গ্রামের ছেলেবুড়োকে পড়ায়, তপতি গৃহকর্ম করে, গ্রামের মেয়েদের সেলাই শেখায়, সুতা কাটিতে শেখায়। এমনি ভাবে শীত বসন্ত কাটিয়াছে, জ্যৈষ্ঠ শেষ হইতে চলিল। আজ সকালে ব্রতিন পাশের গ্রামে গিয়াছিল একজোড়া বলদ কিনিবার জন্য। বর্ষা নামিতে আর দেরি নাই, এখন হইতে চাষবাসের ব্যবস্থা করিতে হইবে। নিদাগের কঠোর পৌরুষ কখন সংযম হারাইয়া সঞ্জীবনী ধারায় পৃথিবীকে নিষিক্ত করিবে তাহার স্থিরতা নাই। রৌদ্র ঋতু স্নাতা ধরিত্রী প্রতীক্ষা করিয়া আছে। পাশের গ্রামটি ক্রোশদের দূরে, সেখানে দ্বিপ্রহর কাটাইয়া ব্রতিন বাড়ি ফিরিতেছিল। বলদ দুটি তাহার পছন্দ হইয়াছে, দরদামও ঠিক হইয়াছে। কাল সকালে তাহার লোক গিয়া তাহাদের লইয়া আসিবে। ব্রতিন ভাবিতে ভাবিতে চলিয়াছিল, বলদ দুটি তপতির নিশ্চয়ই খুব পছন্দ হইবে। গোলগাল গড়ন, দুধের মতো সাদা, যেন দুটি যমজ ভাই। ব্রতিন তাহাদের নাম রাখিবে কার্তিক গণেশ, না গৌর নিতাই। তপতি তাহাদের না দেখা পর্যন্ত উত্তেজনায় ছটফট করিয়া বেড়াইবে, রাত্রে ঘুমাইতে পারিবে না। তপতির একটা অভ্যাস, কোনো বিষয়ে অধিক কৌতূহল হইলে সে বাঁ হাত দিয়া ডান হাতের তর্জনী মুঠি করিয়া ধরিয়া 2 হাত একসঙ্গে নাড়িতে থাকে এবং অনর্গল প্রশ্ন করে। আজও তেমনি ভাবে 2 হাত নাড়িতে নাড়িতে জিজ্ঞাসা করিবে, বলো না কেমন দেখতে, কত বয়স, সিং খুব বড় বড়? চিন্তাস্মিত মুখে চলিতে চলিতে ব্রতিন সহসা অনুভব করিল তাহার চারিদিকে আলোর উগ্রতা যেন ম্লান হইয়া গিয়াছে। সে চকিতে চোখ তুলিয়া আকাশের পানে চাহিল, তারপর থমকিয়া দাঁড়াইয়া পড়িল। তাহার হর্ষোৎফুল্ল চোখে নীল কপিস মেঘের ছায়া পড়িল। নৃত্য পাগল বাউলের বিশ্বস্ত্র জটা ছড়াইয়া পড়িয়াছে, সূর্যের চোখে গাঢ় মেঘের অঞ্জন। প্রবল বাতাসের ফুৎকারে ফুৎকারে মেঘের দল ছুটিয়া আসিতেছে, তাহাদের খাঁজে খাঁজে নীল বিদ্যুতের চাপা আগুন। বায়ুমণ্ডলে একটা শব্দহীন স্পন্দন উঠিতেছে ঝনঝন। ব্রতিন দাঁড়াইয়া প্রকৃতির এই হর্ষদ উন্মাদনা দেখিতে লাগিল। দূরে তাহার বাড়ির পাশের তাল গাছটা নিশ্চল হইয়া দাঁড়াইয়াছিল। এখন হঠাৎ যেন কোনো অপ্রত্যাশিত আনন্দ সংবাদ পাইয়া বাহু আস্ফালন করিয়া উন্মত্ত বেগে নাচিয়া উঠিল। দেখিতে দেখিতে বিদ্যুৎ কষাহত মেঘের দল আসিয়া পড়িল। মাঠে রৌদ্রদগ্ধ তৃণদল থরথর বেগে কাঁপিয়া কাঁপিয়া ঝড়ের আবেগে সাড়া দিল। ব্রতিনের হাতে মুখে তপ্ত বাতাসের স্পর্শ লাগিল। কিছুক্ষণ ঝড়ের মাতামাতি চলিবার পর বর্ষণ নামিল, বড় বড় ফোঁটা, প্রথমে অশ্রু জলের মতো আতপ্ত, তারপর বরফের টুকরোর মতো ঠান্ডা। শীতলতা, কি অপূর্ব শীতলতা! চারিদিক বৃষ্টিধারায় ঝাপসা হইয়া গেল। দুর্মদ বাতাস বৃষ্টিধারাকে মথিত করিয়া ছুটাছুটি করিতে লাগিল। সিক্ত ভূমি হইতে ঝাঁঝালো সোঁদা গন্ধ উঠিল। ব্রতিন যখন বাড়ি ফিরিল তখন তাহার সর্বাঙ্গ দিয়া জলের স্রোত বহিতেছে।
তপতি তাহাকে জানালা দিয়া দেখিয়াছিল। সে বারান্দায় উঠিতেই ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিল, হাসি ভরা অনুযোগের কণ্ঠে বলিল, বারে, তুমি কেমন ভিজলে? আমি ভিজতে পেলুম না। ব্রতীন আঙুল দিয়া নিজের মুখে জল চাছিয়া লইয়া তপতির মুখে তাহার ছিটা দিয়া বলিল, এই তো, ভেজো না। পাখির কুহরণের মতো ছোট একটি হাসি তপতির কণ্ঠ হইতে বাহির হইল। ও বুঝি আবার ভেজা? বৃষ্টিতে দাঁড়িয়ে না ভিজলে কি মজা হয়? ব্রতীন সিক্ত খদ্দরের পাঞ্জাবিটি খুলিয়া ফেলিতে ফেলিতে বলল, বেশ তো, তাই ভেজো। আমি ভেবেছিলুম এসে দেখব তুমি দিব্যি ভিজে বসে আছো। ইচ্ছে কি হয়নি, কিন্তু ভয় হলো তুমি এসে যদি বকো। ভিজি তাহলে। নিমেষের মধ্যে আঁচলটা গাছ কোমর করিয়া বাঁধিয়া সে তৈয়ার হইয়া দাঁড়াইল। ব্রতীন স্নিগ্ধ হাস্যে তাহার পানে তাকাইল। তাহার মনে হইল তপতি যেন হঠাৎ বদলাইয়া গিয়াছে। তাহার এই রূপ তো সে আগে কখনো দেখে নাই। তপতির দেহের যৌবন যেমন বস্ত্রের শাসন লঙ্ঘন করিয়া সহজে ধরা দেয় না, তাহার মনের ছেলে মানুষেও বাহিরের সংযত গাম্ভীর্য দিয়া ঢাকা থাকে, সহসা চোখে পড়ে না। কিন্তু আজ যেন বাহিরের সমস্ত আবরণ ফেলিয়া দিয়া তাহার ভিতরের চপলা তরুণীটি কলহাস্যে বাহিরে আসিয়া দাঁড়াইল। ব্রতীন বিবাহের এত দিন পরে তাহার একটা নূতন পরিচয় পাইল। ভিজা পাঞ্জাবিটা খুলিয়া মেঝেই ফেলিতেই ব্রতীনের নগ্ন ঊর্ধ্বাঙ্গের উপর তপতির দৃষ্টি পড়িল। বিস্তৃত বক্ষ, বলিষ্ঠ দুই বাহু, বুকের মাঝখান দিয়া বিরল রোমশতার একটি রেখা নামিয়াছে। তপতির চক্ষু বিস্ফারিত করিয়া ক্ষণিক চাহিয়া রহিল। ব্রতীনকে নগ্ন দেহে সে ইতিপূর্বে দেখে নাই। এই সময় শিকড় সিক্ত বাতাসের একটা ঝাপটা আসিয়া তপতির গায়ে লাগিল। তাহার বুকে গলায় রোমাঞ্চ সঞ্চার করিয়া সারা দেহে শিহরণ জাগাইয়া দিয়া চলিয়া গেল। এই অনাহুত হর্ষের লজ্জা চাপিবার জন্যই যেন সে ব্রতীনের হাত ধরিয়া টানিয়া পড়িল, চলো, তোমাকেও ছাড়বো না, দুজনে মিলে ভিজব। দুজনে উঠানে গিয়া ভিজিল। তারপর মাঠে গিয়া বৃষ্টির মধ্যে ছুটাছুটি করিল। তপতি একবার পা পিছলাইয়া পড়িয়া গিয়া কাদায় মাখামাখি হইল। ঝড়ের গর্জনের সঙ্গে তাহাদের মিলিত হাস্যরাগ মিশিল। সন্ধ্যার নিস্তেজ আলোতে ঘন ধারাবর্ষণের পূজ্যটিকার মধ্যে তাহাদের এই উচ্ছ্বসিত ঋতু সম্বর্ধনা কেহ লক্ষ্য করিল না। অবশেষে ভিজিবার স্বাদ আকণ্ঠ পূর্ণ করিয়া তাহারা বাড়ি ফিরিয়া আসিল। বারান্দায় দুজনে হাসি মুখে দুজনের দিকে ফিরিল। কেমন মন ভরেছে এবার? সকৌটিকে পরিহাস করিতে গিয়া ব্রতীনের গলার কথাটা আটকাইয়া গেল, যেন কে তাহার গলা চাপিয়া ধরিয়াছে। বৃষ্টির মধ্যে হুড়াহুড়ি করিবার সময় সে এমনি করিয়া তপতির সিক্ত বাস দেহটি লক্ষ্য করে নাই। এ যেন ভরা পুকুরে প্রায় ডুবিয়া যাওয়া একটি কুমুদ ফুল ফুটিয়াছে। নারীত্বের গৌরবে তাহার যৌবনশ্রী যেন উদ্ভিন্ন হইয়া পড়িয়াছে। ব্রতীন ক্ষণেক নিঃশ্বাস রোধ করিয়া রহিল। তারপর চক্ষু ফিরাইয়া লইয়া বলিল, যাও যাও, আর দেরি করো না, ভিজে কাপড় ছেড়ে ফেলো। বলিয়া নিজের ঘরে প্রবেশ করিল। রাত্রি হইয়াছে। বায়ুর বেগ ও মেঘের গর্জন অনেকটা শান্ত হইয়াছে বটে, কিন্তু বৃষ্টিধারা তেমনি অবিশ্রাম ছড়িয়া চলিয়াছে। মাঝে মাঝে অল্প বিদ্যুৎ চমকিতেছে, যেন পরিতৃপ্ত মুখের হাসি। তপতির শয়নঘরে খোলা জানালার সম্মুখে ব্রতীন ও তপতি পাশাপাশি দাঁড়াইয়াছিল। ঘরের কোণে রেডির তেলের প্রদীপ ঘরটি ছায়াময়, স্বপ্ন কুহক পূর্ণ। একপাশে তপতির সংকীর্ণ শুভ্র শয্যা অস্পষ্ট দেখা যাইতেছে। জানালার বাহিরে বৃষ্টির রোমাঞ্চবিদ্ধ অন্ধকার। মাথার উপর তালগাছটা
গদগদ কণ্ঠে অর্থহীন কথা বলিতেছে। কিন্তু যথার্থই কি অর্থহীন কথা? কান পাতিয়া শুনিলে যেন তাহার অর্থ বোঝা যায়। আদর, সোহাগ, প্রীতি মিশ্রিত রতির অসাধ্য কলপূজন। ব্রতীন অনুভব করিল মাটির তলায় অসংখ্য শুষ্ক বীজ সঞ্জীবিত হইয়া উঠিতেছে, অঙ্কুরিত হইতেছে। তাহাদের কণ্ঠেও এই রসাদ্র শীতকার, গাঢ় গদভাষণ। ধরিত্রীর দেহ হইতে একটি সুমিষ্ট গন্ধ বাহির হইয়া আসিতেছে, যেন সম্ভোক্তা বধূর নিবিড় দেহ সৌরভ। তপতি শান্তভাবেই ব্রতীনের পাশে দাঁড়াইয়াছিল, কিন্তু তাহার মনের ভিতরটা কেমন যেন অশান্ত হইয়া উঠিয়াছিল। সে পাশের দিকে তাকাইল। আবছায়া আলোতে ব্রতীনের মুখ ভালো দেখা গেল না। নিরুৎসুক কণ্ঠে তপতি জিজ্ঞাসা করিল, বলদ কেমন দেখলে? ভালো। ব্রতীন তপতির দিকে ফিরিয়া দাঁড়াইল। একটু করুণ হাসিয়া বলিল, আজ কি খেতে ইচ্ছে করছে জানো? মসুর ডালের খিচুড়ি আর ডিম ভাজা। আমারও। প্রবল উচ্ছ্বাসের সহিত কথাটা তপতির মুখ দিয়া বাহির হইয়া আসিল। তারপর দুজনেই একসঙ্গে হাসিয়া উঠিল, কিন্তু হাসির পিছনে অনেকখানি ব্যর্থতা ছিল। দুজনেই জানি মসুর ডাল এবং ডিম নিষিদ্ধ খাদ্য, গুরুর নিষেধ। তপতির চোখ ছলছল করিয়া উঠিল। সে ব্রতীনের একটু কাছে সরিয়া আসিয়া তাহার হাতের উপর হাত রাখিল। ব্রতীন চমকিয়া উঠিল। তপতির হাতের স্পর্শ তপ্ত, তাহার যেন জ্বর হইয়াছে। ব্রতীন ধীরে ধীরে নিজের হাত সরাইয়া লইল। তারপর জানালার দিকে ফিরিয়া বাহিরের মশিলিপ্ত দূরবহাগাহ রহস্যের পানে চক্ষু মেলিয়া রহিল। আজ বর্ষাগমের সঙ্গে সঙ্গে ব্রতীনের রক্তে ছন্দের একটা দোলা লাগিয়াছিল। এই ছন্দ মৃদঙ্গের মতো তাহার মাথার মধ্যে বাজিতে আরম্ভ করিয়াছিল। মন্থর লয়ে আরম্ভ হইয়া ক্রমে তাহার গতি দ্রুত হইতে দ্রুততর হইয়া এখন এক স্থানে পৌঁছিয়াছিল, যেখানে সব সঙ্গীত পরিণতির চরম সমে গিয়া পরিসমাপ্তি লাভ করে। অন্তঃপ্রকৃতির হর্ষাবেগ বহিঃপ্রকৃতির সহিত ওতপ্রোত একাকার হইয়া যায়। ব্রতীনের স্নায়ুশিরার এই পরমোৎকণ্ঠা দুর্নিবার হইয়া উঠিয়াছিল। ঘরের কোণে প্রদীপের সোনালী শিখাটি অল্প অল্প নড়িতেছে, যেন একটি স্নিগ্ধ অথচ সতর্ক চক্ষু ব্রতীন ও তপতির উপর দৃষ্টি রাখিয়াছে। ব্রতীনের নাভি হইতে একটি সুদীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল। সে তপতির দিকে ফিরিল। তপতির একটা হাত জানালার উপর রাখা ছিল। ব্রতীন তাহার উপর হাত রাখিয়া মৃদুকণ্ঠে ডাকিল, তপতি। এবার তপতি হাত টানিয়া লইল। উচ্চকিত জিজ্ঞাসায় ব্রতীনের মুখের পানে চোখ তুলিয়া তপতির সারা দেহ যেন ঝাঁকারি দিয়া কাঁপিয়া উঠিল। ব্রতীনের মুখের দর্পণে তপতির মনের প্রতিবিম্ব পড়িয়াছে। তপতির বুকের ভিতরটা অসহ্য স্পন্দনে ধরফর করিতে লাগিল। সে দুহাতে বুক চাপিতে ধরিল। ব্রতীন আরো কাছে সরিয়া আসিয়া আবার ডাকিল, তপতি। ব্যাকুল চক্ষে চাইয়া তপতি বলিয়া উঠিল, একটা কথা তোমায় বলা হয়নি। আজ গুরুদেবের চিঠি এসেছে। পাথরের মূর্তির মতো ব্রতীন দাঁড়াইয়া রহিল। কতক্ষণ দাঁড়াইয়া রহিল সে নিজেই জানে না। তারপর মনের অতল হইতে উঠিয়া আসিয়া সে দেখিল, জানালার উপর মুখ রাখিয়া তপতি নিঃশব্দে স্থির হইয়া আছে। নীরস কণ্ঠে ব্রতীন বলিল, আজ রাত্রে কিছু খাবো না, খিদে নেই। বলিয়া নিজের শয়ন ঘরে গিয়া মাঝের দরজা বন্ধ করিয়া দিল। মধ্যরাত্রি। বর্ষণের ধারা এখনো থামে নাই, কিন্তু তাহার সুর বদলাইয়া গিয়াছে। ক্লান্ত দেহে বিশ্বস্ত কুন্তলে সে যেন গুমরিয়া গুমরিয়া কাঁদিতেছে।
মাটিতে মাথা গুঁজিতেছে। পাশাপাশি দুই অন্ধকার ঘরে দুইটি স্ত্রী পুরুষ ঊর্ধ্বমুখ হইয়া শুইয়া আছে। তাহাদের অপলক চক্ষু অন্ধকারের রহস্য ভেদ করিতে পারিতেছে না। তাহাদের জীবনে ইহা পরম সিদ্ধি অথবা চরম ব্যর্থতা, তাহা কে বলিবে? ধন্যবাদ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর ডান দিকের বেল আইকনটি প্রেস করুন।